নমস্কার। উই লার্ন ইনভেস্টিং এর আজকের আলোচনায় স্বাগত। আমরা আজ একটু কথা বলবো ভারতীয় শেয়ার বাজারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে, বিশেষ করে মে 2025-এর এই যে অস্থিরতা চলছে সেটা নিয়ে। নমস্কার। আমাদের হাতে বেশ কিছু মার্কেট অ্যানালিসিস রিপোর্ট আছে, তো আজকের লক্ষ্য হলো এই রিপোর্টগুলো থেকে জরুরি তথ্য আর ইনসাইট, মানে ভেতরের খবরগুলো বের করে আনা, বাজারের ছবিটা যাতে একটু পরিষ্কার হয় আর কি। কি চলছে বলুন তো বাজারে, কেন এত ওঠানামা? একদম ঠিক। আমরা দেখব বাজারের মূল চালিকা শক্তি কি, মানে কোন সেক্টর কেমন পারফর্ম করছে, ম্যাক্রো ইকোনমিক পরিবেশটাই বা কেমন। আসলে মূল উদ্দেশ্য হলো এই তথ্যের গভীরে গিয়ে এর আসল অর্থটা বোঝা। বেশ, তাহলে প্রথমেই যে বিষয়টা আসছে সেটা হলো জিওপলিটিক্যাল টেনশন, তাই না? বিশেষ করে ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা আর এই অপারেশন সিন্দুরের খবর, এর তো সরাসরি প্রভাব পড়েছে বাজারে। হ্যাঁ, একদম। এই ধরনের ঘটনা বুঝলেন ইনভেস্টর সেন্টিমেন্টকে সাংঘাতিকভাবে প্রভাবিত করে। আমরা তো দেখলাম সেন্সেক্স আর নিফটি 50 দুটোতেই বেশ শার্প ফল হয়েছে। এ ধরুন 9 মে সকালেই প্রায় 0.5%-এর বেশি পড়ে গেল। হ্যাঁ, আর আগের দিন প্রি ওপেনিং সেশনে প্রি ওপেনিং সেশনে তো সেন্সেক্স প্রায় 5.69% পড়ে গিয়েছিল। এটা কিন্তু একটা বিরাট নেগেটিভ রিয়াকশন বলতে হবে। বাবা! আর ইন্ডিয়া ভিক্স, যেটাকে আমরা ফিয়ার ইন্ডেক্স বলি, সেটাও তো প্রায় 6% লাফিয়েছে শুনলাম। এর মানে কি, ইনভেস্টার্স কি খুব ভয় পাচ্ছেন? প্রিসাইজলি। ভিক্স বাড়া মানেই হলো বাজারে ভয় আর অনিশ্চয়তা দুটোই বাড়ছে। ইনভেস্টার্সরা মনে করছেন সামনে আরও বড় মার্কেট সুইং হতে পারে, মানে ভলিটিলিটি বাড়বে। এটা জিওপলিটিক্যাল রিস্কের একটা সরাসরি প্রতিফলন। কিন্তু এই রকম একটা টালমাটাল অবস্থার মধ্যেও কিছু সেক্টর বা স্টক ভালো করেছে, যেমন ডিফেন্স স্টক বা টাইটানের কথা শুনছিলাম। ঠিক ধরেছেন। দেখুন, জিওপলিটিক্যাল পরিস্থিতির কারণে ডিফেন্স সেক্টর মানে বিইএল, বিডিএল এর মতো স্টকের ডিমান্ড বেড়েছে। কারণ লোকে ভাবছে এদের অর্ডার বুক হয়তো আরও স্ট্রং হবে। অন্যদিকে টাইটান কোম্পানির কথাই ধরুন, ওদের Q4 FY25 রেজাল্ট বেশ ভালো এসেছে। নেট প্রফিট প্রায় 11% বেড়েছে, আর সেটার প্রভাবেই শেয়ার প্রায় 5% উঠে গেছে। বাহ! তো এটা দেখাচ্ছে যে খারাপ বাজারের মধ্যেও ভালো কর্পোরেট পারফরম্যান্স কিন্তু দাম পেতে পারে। তবে হ্যাঁ, সার্বিকভাবে বাজার কিন্তু বেশ নার্ভাস, বুঝলেন? আচ্ছা, এই যে কিছু সেক্টর লাভবান হচ্ছে, কিছু ক্ষতির মুখে পড়ছে, এটাকে সেক্টরাল অ্যানালিসিসের দিক থেকে একটু সহজ করে যদি বলেন, মানে সাধারণ মানুষের বোঝার মতো করে। হ্যাঁ, ব্যাপারটা অনেকটা ধরুন ঝড়ের সময় সমুদ্রে বিভিন্ন নৌকার মতো। ডিফেন্স সেক্টরে নৌকাগুলো যেন হাওয়া পেয়ে এগিয়ে যাচ্ছে, কারণ মনে করা হচ্ছে এদের দায় বাড়বে। ঠিক। কিন্তু অন্যদিকে দেখুন রিয়েলিটি সেক্টর, নিফটি রিয়েলিটি ইন্ডেক্স প্রায় 1.58% পড়েছে। অনন্তরাজ, ম্যাক্রোটেক ডেভেলপার্সের মতো স্টকগুলো চাপে আছে, কারণ রিয়েলিটি সেক্টর খুব রেট সেন্সিটিভ, আর ইকোনমিক আনসার্টেনিটি এদের ওপর সরাসরি প্রভাব ফেলে। মানুষ এই অনিশ্চয়তার মধ্যে প্রপার্টির মতো বড় খরচ করতে একটু দ্বিধাবোধ করছে আর কি। বোঝা গেল। আর ব্যাংকিং বা এফএমসিজি, এগুলোর কি খবর? ব্যাংকিংয়ে একটা মিক্সড পিকচার। মানে পিএসইউ ব্যাংকগুলো পড়েছে কিছুটা, কিন্তু লার্জ প্রাইভেট ব্যাংক যেমন ধরুন এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এরা তুলনামূলকভাবে স্টেবল আছে। আচ্ছা। আর এফএমসিজি মানে আইটিসি, এইচইউএল, এদের কথা বলছেন তো, এদের সাধারণত ডিফেন্সিভ ধরা হয়, কিন্তু এদেরও কিছু সমস্যা আছে, যেমন মার্জিন প্রেশার মানে খরচের চাপ, আর কিছু ক্ষেত্রে ডিমান্ড নিয়েও একটু চিন্তা আছে। তাই সেক্টর ধরে ধরে বিচার করাটা এখন খুব জরুরি হয়ে পড়েছে। বাজারের এই জটিল পরিস্থিতি বুঝতে উই লার্ন ইনভেস্টিং সবসময় আপনাদের পাশে আছে। আমরা চেষ্টা করি বিশ্লেষণগুলো সহজভাবে তুলে ধরতে। তাহলে এই আলোচনার মুদ্রা কথা কি দাঁড়ালো? শর্ট টার্মে কি দেখতে পাচ্ছি? মুদ্রা কথা হলো, শর্ট টার্মে বাজার কিন্তু বেশ ভলেটাইল থাকবে এবং কশাস থাকবে। এর কারণগুলো হচ্ছে: 1, এই জিওপলিটিক্যাল টেনশন জানিয়ে কথা বললাম। 2, মিক্সড কর্পোরেট আর্নিংস, যেমন টাইটান ভালো করেছে, কিন্তু সবাই হয়তো তেমন পারেনি। ঠিক। আর 3, গ্লোবাল কিউজ মানে ইউএস ফেড রেটস কি হবে, ইউএস ইন্ডিয়া ট্যারিফস নিয়ে কোনো নতুন খবর আসছে কিনা, এইসব। আর একটা জরুরি বিষয় হলো ভ্যালুয়েশন। কিছু ক্ষেত্রে, বিশেষ করে মিড ক্যাপ ও স্মল ক্যাপে, ভ্যালুয়েশন হয়তো একটু বেশি মনে হচ্ছে অনেকের, তাই বাজারে একটা সতর্ক ভাব। কিন্তু লং টার্ম পিকচার, ভারতের গ্রোথ স্টোরি নিয়ে কি মনে হচ্ছে? রিপোর্টগুলো কি বলছে? দেখুন, এখানেই কিন্তু আসল ভরসার জায়গা।
লং টার্ম ইন্ডিয়া গ্রোথ স্টোরি এখনও বেশ মজবুত দেখাচ্ছে। দেশের জিডিপি গ্রোথ ভালো থাকার কথা বলা হচ্ছে, ইনফ্লেশন নিয়ন্ত্রণে আসছে, আরবিআই হয়তো রেট কাট করবে ভবিষ্যতে। ডোমেস্টিক ইনভেস্টমেন্ট ফ্লো, বিশেষ করে এসআইপিস মাধ্যমে রিটেল পার্টিসিপেশন, এগুলো বেশ স্ট্রং। তার মানে শর্ট টার্ম জিটার্স থাকলেও লং টার্ম রেজিলিয়েন্স আশা করা যায়? হ্যাঁ, আশা করা হচ্ছে। বাজারের সেই ক্ষমতা থাকা উচিত। তাহলে এই পরিস্থিতিতে ইনভেস্টার্সদের কি করা উচিত, মানে স্ট্র্যাটেজি কি হবে? প্রথম কথা, খুব সাবধানে এগোনো, মানে কশিয়াস অ্যাপ্রোচ। যারা নতুন ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন তারা হয়তো মার্কেটে একটা ডিপের জন্য অপেক্ষা করতে পারেন, ধরুন 4-5% কারেকশন হলে। মানে তাড়াহুড়ো না করাই ভালো? একদমই না। রিস্ক ম্যানেজমেন্ট এখন সবচেয়ে জরুরি। পোর্টফোলিওতে যদি মনে হয় ঝুঁকি বেশি আছে, প্রয়োজনে হেজিং করার কথা ভাবা যেতে পারে, মানে ফিউচার্স বা অপশনস ব্যবহার করে ঝুঁকি কমানো আর কি। আচ্ছা, আর সেক্টরের দিক থেকে যদি বলি, কোন দিকে নজর রাখা যেতে পারে? বর্তমান পরিস্থিতিতে ডিফেন্স তো আলোচনাতেই আছে, তাছাড়া লার্জ প্রাইভেট ব্যাংকস তাদের স্টেবিলিটির জন্য, এফএমসিজি তার ডিফেন্সিভ নেচারের জন্য, আর ক্যাপিটাল গুডস সেক্টর যেমন ধরুন এলএনটির মতো কোম্পানি যারা দেশের ইনফ্রাস্ট্রাকচার গ্রোথের সঙ্গে যুক্ত, এরা কিছুটা ভরসা দিতে পারে। কিন্তু এখানেও সতর্কতা জরুরি। অবশ্যই। বারবার যেটা মনে রাখতে হবে, যে কোনো ইনভেস্টমেন্ট করার আগে নিজের রিস্ক টলারেন্স, মানে ঝুঁকি নেওয়ার ক্ষমতা কতটা, সেটা বোঝা দরকার। আর ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি বেছে নেওয়া আবশ্যক। শুধু এফআইআই ইনফ্লো হচ্ছে দেখে বা প্রমোটার সেলিং করছে দেখে হুজুগে সিদ্ধান্ত নেওয়া একদম উচিত নয়। ডিপ রিসার্চ খুব দরকার। আজকের আলোচনা তাহলে এখানে শেষ করি। উই লার্ন ইনভেস্টিং এর মাধ্যমে আশা করি ভারতীয় শেয়ার বাজারের বর্তমান অবস্থা, এই অস্থিরতার কারণ আর ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে একটা মোটামুটি স্পষ্ট ধারণা আমরা দিতে পারলাম। একদম। আর শেষে ভাবার বিষয় এটাই যে এই শর্ট টার্ম ভলিটিলিটি আর লং টার্ম গ্রোথ ন্যারেটিভ, এই দুটো বিপরীত জিনিসের মধ্যে একজন ইনভেস্টর নিজের স্ট্র্যাটেজিকে কিভাবে ব্যালেন্স করবেন, এটাই হয়তো আগামীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আবার অপরচুনিটিও বটে। কি বলুন? নিশ্চয়ই। শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। উই লার্ন ইনভেস্টিং এর তরফ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কথা হবে।